কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে অল আউট আক্রমণ। স্বাধীনতার লড়াইয়ে পদ্মপ্রার্থীর পারিবারিক ইতিহাস তুলেই মোদীকে নিশানা মমতার। মৌহার সাংসদ পদ খারিজ ও বাড়িতে সিবিআই হানার প্রতিবাদেও চড়া সুর তৃণমূল সুপ্রিমোর। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল সিরাজদৌল্লার বিরুদ্ধে, যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছেন রাজমাতা। প্রত্যেকে মাতারাজ হলো। যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ফোন করেন, সেই ফোন বাজারে ছড়িয়ে দেন। গোপনীয়তা কি থাকলো? বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে মোদীর ফোন নিয়ে কটাক্ষ মমতার। মিথ্যে কথা বলা ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়, তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই মেগাসাসরে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। সিএতে আবেদন মানেই বিদেশি। বিজেপি নেতারা কেন সিএ আবেদন করছেন না? সিএ নিয়ে মোদী সরকারকে কড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞাসা করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। মোদির গ্যারেন্টি জিরো, আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। মমতার টার্গেট উত্তরবঙ্গ। দু দফায় উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার মমতার। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মমতার প্রচার। বালুরঘাট, রায়গঞ্জেও সভা মমতা বন্দ্যোপাধ্যায়। 12 থেকে 16 এপ্রিল ফের উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গের 3 জেলায় দ্বিতীয় দফায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রচারে অসমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে রাজ্যের বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায়। 17 এপ্রিল অসমে তৃণমূল নেত্রী। অসমের 2টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়। টার্গেট 24, 2 ধাপে উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতার। 4 থেকে 5 এপ্রিল প্রথম দফার 3 আসনে 2 দিনের সফর। 12 থেকে 16 তারিখ ফের 4 দিন কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে পরপর সভা ঘাসফুল সুপ্রিমো। 24-এর ভোটে অল আউট জনসংযোগ। 6 এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাটে তৃণমূল নেত্রী। পরে জঙ্গল সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 7 তারিখ পুরুলিয়া, 8 বাঁকুড়া। ভিন রাজ্যেও প্রচারে জোর। 17-18 অসমে ঘাসফুল সুপ্রিমো। এর পাশাপাশি উত্তরবঙ্গেও মুখোমুখি মোদী মমতা। 4 এপ্রিল কোচবিহারে মোদী মমতার প্রচার। একই দিনে কোচবিহারে মোদী মমতার সভা। 4 এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে মোদীর জনসভা। 4 এপ্রিলই কোচবিহারের মাথাভাঙায় মমতার সভা। মাননীয় প্রধানমন্ত্রী 7 তারিখে প্রস্তাবিত সভা, তার টেন্টেটিভ ডেট আমরা পেয়েছি 7 এপ্রিল। মাননীয় প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় বালুরঘাট লোকসভাতে এবং বিকেল 4টের সময় জলপাইগুড়ি লোকসভাতে সভা করবেন, এরকম প্রস্তাব ওনার তরফ থেকে এবং পার্টির তরফ থেকে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী আসার ফলে এই লোকসভাতে সম্পূর্ণভাবে একটা নতুন উদ্দীপনা, নতুন হাওয়া শুরু হবে, তৈরি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা মানে আমাদের কর্মীরা চার্জড আপ হয়ে যায়।
ফের বেলাগাম দিলীপ ঘোষ। কমিশনের সোকজের জবাবদিহির পরেও বেলাগাম দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা নিয়েও কটাক্ষ বিজেপি প্রার্থীর। এতদিন কেন প্রচারে নন মমতা? ভোটের আগে চোটের রেসিপি, এবার আর আবেগের ভোট হবে না। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর মন্তব্যে ফের বিতর্ক। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই। আর ওই ইমোশনাল ভোট আর হবে না। সোনা দেওয়া গরুর দুধ খেয়ে ছোট থেকে বড় হয়েছেন, তার মস্তিষ্কে দুর্বলতা মারাত্মক এবং এটাই দিলীপ ঘোষের বৈশিষ্ট্য। তার কারণ ভারতীয় জনতা পার্টি দলটা একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, আর তারই ধারক বাহক হচ্ছেন দিলীপ বাবু। এর আগেও তো তিনি বলেছেন, মানে বিজেপি দলটা কতটা নারী বিদ্বেষী এই কথার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ হয়। তাই সমস্ত মহিলারাও সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে আর একটি ভোটও দেবেন। এর আগে প্রচারে কীর্তনের সঙ্গে নাচতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে। বাগুইআটির নারায়ণতলায় প্রচারে খোশ মেজাজে পাওয়া যায় তাকে। প্রচার মঞ্চেই গানের সঙ্গে হালকা ছন্দে নাচতে দেখা যায় দমদমের তৃণমূল প্রার্থীকে। প্রচারে গিয়ে দমদমের তৃণমূল প্রার্থীর নাচকে কটাক্ষ দিলীপ ঘোষের। ৪ জুনের পর আর পাওয়া যাবে না সৌগত রায়কে ঘিরে মন্তব্য দিলীপের। পাশাপাশি দিলীপকে পাল্টা আক্রমণ সৌগত রায়েরও। নেচে নিন, শেষ ইলেকশন তো, 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবেন। দিলীপ ঘোষকে খুঁজে পার্টি ওকে শোকজ করেছে, ইলেকশন কমিশন ওকে শোকজ করেছে, সারা দেশ ওকে নিন্দা করেছে, ওকে খুঁজে উনি উল্টোপাল্টা কথা বলে খবরে থাকতে চাইছেন। ভোট প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে নিশানা কীর্তি আজাদের। রবিবার সকাল থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে ঘিরে মন্তব্য কীর্তি। वर्धमान दुर्गापुर में एक महिषासुर आया है जिसका नाम दिलीप घोष है। वह पहले मां दुर्गा का अपमान किया था, अब दीदी का अपमान किया है कि पागल की ना बोले और खागर छागर की ना खाओ। ये इसका यही हाल है, इसलिए इसको ज़्यादा ध्यान नहीं देना है। ये पागलपन से बिल्कुल ख़त्म हो चुका है। इसको मालूम है ये लाखों वोट से हार रहा है, इसलिए अनाप शनाप कुछ बोल करके न्यूज़ में रहना चाहते हैं। একটাই বলবো, আগে পার্টি সামলা, তারপরে দেখবি বাংলা। আর টিএমসি ঝামেলা মেটাতে মেটাতে ভোট পার হয়ে যাবে। উনি আমাকে ধমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, ওনার পার্টির লোকেরা সামলান। ওকে বাংলা আগে জানতে বলুন। ও কি বলছে বাংলা লোক বুঝতেই পারছে না, ও কি বলে লাভ কি আছে। আসছি পরের খবরে। ভুল মূর্তিতে মালা দিলীপের। বর্ধমানে ভুল মূর্তিতে মালা দেওয়া নিয়েই বিতর্ক। বর্ধমানের রাজা ভেবে রাজ পরিবারের ঘনিষ্ঠর মূর্তিতে মালা। মহারাজ উদয় চাঁদের মূর্তি ভেবেই অন্য মূর্তিতে মালা দিলীপের। উদয় চাঁদের বদলে বনবিহারী কাপুরের মূর্তিতেই মালা। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী কটাক্ষ তৃণমূল কংগ্রেসেরও। বনবিহারী কাপুর করতে গেল বাহাদুর সিএসআই। वाह, महाराज उदय चांद अमर रहे, महाराज उदय चांद अमर रहे। বনবিহারী কাপুরের বনবিহারী কাপুর করতে গেল বাহাদুর। দিলীপবাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন, ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না, বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। এটা ওনার পক্ষে সম্ভব।
উনি মাঝে মধ্যেই এ ধরনের ভুল বকেন। এর আগেও তো ওনারা এই ধরনের কাজ করেছেন, কারণ ওরা মনীষীদের চেনেন না, জানেন না। পুরুলিয়াতে দেখেছেন একটা মূর্তিতে মাল্যদান করে সেখানে তাকে বিরসা মুন্ডা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরা ইতিহাস আগে ভালো করে পড়ুক, ইতিহাস ভালো করে জানুক, বর্ধমান সম্পর্কে ভালো করে জানুক, জেনে তারপর নিশ্চয়ই বর্ধমানে রাজনীতি করুক। বিজয়চাঁদের জন্ম হচ্ছে 1881 খ্রিস্টাব্দে। তাকে রাজা হিসাবে স্বীকৃতি মানে বসানো হয় আর কি, সেটা আফতাবচাঁদের পর, সেটা 1887 সালে। কিন্তু তখন তিনি নাবালক ছিলেন। এই যে নাবালকত্বের সময় রাজা ছিলেন, তার এস্টেটটা দেখাশোনা করতেন তার বাবা বনবিহারী কাপুর। এস্টেট অফিসার হিসাবে তিনি কাজ করতেন রাজবাড়ির। বিজয়চাঁদের পুত্র হচ্ছে উদয়চাঁদ, যিনি 1943 সালে রাজা হন বর্ধমানের। অর্থাৎ রক্তসূত্রে বনবিহারী কাপুর হচ্ছে উদয়চাঁদের দাদু। বনবিহারী কাপুরের পুত্র হচ্ছে বিজয়চাঁদ মহাতাব, বিজয়চাঁদের পুত্র হচ্ছে উদয়চাঁদ মহাতাব। এদিকে ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। ঘটনাটি বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামের ঘটনা। মেন রাস্তাও খারাপ, রাস্তা ভালো ভালো এবার রাস্তাগুলো তো হবে, এবার নিজে মেন রাস্তাটা হবে, এবার হবে কোথায় গা দিয়ে তালা যেতে হবে, আমি কিছু জানি না। এই তালা যেতে হবে, ভোট আমি দিব, এই তালা যেতে হবে, আপনি এই তালা যেতে হবে, দেখেন আপনি এই তালা যেতে হবে, এই তালা যেতে হবে। এদিকে আপনি রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তাহলে যে হবে, এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে, তাই বললো। 80 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। সেই 80 লক্ষ টাকা স্যাংশন হয়, তার মানে ইলেকশনের জন্য টেন্ডারটা বন্ধ থাকে, তারপরে তাদের এই রাস্তাটা হবে। আপাতত যে কাদা আছে আমি কোথাও বলে দিচ্ছি, যাতে কিছু মোড়ামের মতন ডাস্ট পাঠিয়ে দিয়ে যাতে রাস্তাটা নিয়ম চলার মতন করতে পারে।